আমি প্রত্যেক রোজ বেলা ৯টার সময় ঘুম থেকে উঠি, কিন্তু আজ একদম সকাল সকাল চলে এসেছি কালনা স্টেশনে। এসেই একটা ইঞ্জিন দেখতে পেলাম এবং প্ল্যাটফর্মটা ফাঁকা, বেশ ভালোই লাগছে। কিন্তু উপর দিকে তাকাতেই দেখতে পাচ্ছি কয়েকটা কাক তারে বসে আছে। মনে পড়ে গেল একবার আমি প্রোগ্রাম থেকে বাড়ি আসছিলাম, আর কাককে আমি সকালে খেতে দিয়েছিলাম। আগে আমি দিতাম, বছর দশেক আগে আমি এরকম সকালবেলা এদেরকে বিস্কুট ফিস্কুট দিলেই এরা কিন্তু খেতে চলে আসে কাছে। তাতে শুনেছি মঙ্গল হয় এবং শুভ হয়, যে খাবার দেয় তার নাকি অনেকটা মঙ্গল হয়, শুভ হয়। কিন্তু সেই দিন আমি অনেক দিন দেওয়ার পরে ওই যেদিন লাস্ট যেদিন খাবার দিয়েছি সেদিন আমি খাবার দিয়েছি, চা খেয়েছি, আর আমার প্রোগ্রামের 650 টাকা আমার পকেটে ছিল। আমি বনগাঁ থেকে গোবরডাঙ্গা থেকে যখনই বনগাঁতে আসি, এসে দেখি পকেটে হাত দিয়ে দেখি আমার পকেটে টাকা নেই। তারপরের থেকে আর কাককে খাবার দেই না, কারণ আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে। আমি জানতাম কাককে খাওয়ালে ভালো হয়, গ্রহরাজ খুশি হয়। এখন দেখলাম না, পুরোটাই ভুল। একথা বলছি এই জন্যই, তখন আমার বয়স ছিল 28 বছর। আমার জীবনেও ওই 28 বছরে কোনোদিনও টাকা পয়সা হারিয়েছে বলে মনে পড়ে না। 10 টাকাও কোনোদিনও হারায়নি। এবং ওই যেদিন 650 টাকা হারিয়েছে, তারপরেও আর কোনোদিনও টাকা হারিয়েছে বলে আমার মনে পড়ে না। কারণ তারপরেও দেখো 10-11 বছর হয়ে গেল, এখনও হারিয়েছে বলে মনে পড়ে না। তাহলে আমি কেন ওখানে দায়ী করব না যে কাককে খাইয়েছি বলেই আমার টাকা হারিয়েছে? তারপর থেকে একটু একটু করে আমার ভক্তি নষ্ট হতে চললো। সেই জন্য আমি আর কোনো পাখিকেই আর খাওয়াই না। যাই হোক, আমি যাচ্ছি একজন ভক্তের বাড়িতে। সে মনে করো 100 জনায় 1 জনা বাছাই করা ভক্ত। তার এত ভক্তি, এত মানুষকে সে ভালোবাসে এবং সে এতটাই সৎ প্রকৃতির মানুষ। তার বাড়িতে যাওয়ার সময় আমার ছিল না, কাজে আমি ব্যস্ত ছিলাম। কিন্তু অফার এসছে এবং সে আমাদের দলের লোককে বলেছে যে ওকে কিন্তু নিয়ে আসতেই হবে। আমি আগে গান বাজনা করতাম, এখন গান বাজনা করি না, আমি অন্য কাজ করি। এবং সময় সুযোগ পেলে 2-1 বার যাই। তবে মনের মতন সঙ্গী পাই না, মনের মতন শিল্পী না পাওয়াতে আমি গান বাজনা পুরোই ছেড়ে দিয়েছি। এখন এই যাদের সাথে আমি চলি এদেরকে নিয়ে চলি ঠিকই, কিন্তু আমার তাতে মনের খোরাকি মেটে না বলে আমি গান বাজনায় যাই না। কিন্তু এইখানটায় না গেলেই হবে না। যাই হোক, ভাবলাম যাই। যদি সে একজন ভক্ত হয়, তাকে অন্তপক্ষে একটু তার বাড়ির সমস্ত কিছু তুলে, বা সে কীরকম কী প্রোগ্রাম করে বা মানুষকে কেমন আপ্যায়ন করে, সেগুলো তুলে একটু ইউটিউবে বন্ধুদের সাথে শেয়ার করব, এই উদ্দেশ্যেও রওনা দিলাম। এক সময় আমি হিসেবি দলের সঙ্গে চলে এসেছি। ওই দেখো আমাদের দলের হিসেবটা বর্তমানে দেখো, এক দল ওই যে লাইন টপকে যাচ্ছে, আর আমি ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, আর আমাদের কিছু লোক ওই সামনে দেখো গিয়ে বসে আছে। মানে আমরা এই হিসাবের দলের সঙ্গে চলতাম বলে হিসাব করেই আমাদের চলতে হতো। যেটা বেআইনি সেটা করা যাবে না। গান বাজনারও একটা সিস্টেম আছে, বেআইনিভাবে গান বাজনা করা যায় না। দেখো নিয়ম, স্টেশনে ব্রিজের উপর দিয়ে যাওয়া, আমি খোল ব্যাগ ঘাড়ে করে নিয়ে এত বড় ব্রিজ ভেঙে যাচ্ছি, আর তারা হালকা হালকা ব্যাডিং নিয়েও ওই ফাঁকা দিয়ে ফাঁকি মেরে পালানোর চেষ্টা করছে। তাইলে এই দলটায় আমাদের শিল্পীরা সবাই গান বাজনা নিয়েও ফাঁকি মেরার চেষ্টা করে। এই কারণে এদের সঙ্গে আমার ঠিক পোষায় না, ওই জন্য ঠেকায় পড়লে আসি। যাই হোক, ওদের সঙ্গে গিয়ে ওরা যে টোটোতে উঠলো, ওদের সঙ্গে সঙ্গে উঠে পড়লাম সেই টোটোতে গন্তব্য স্থলের উদ্দেশ্যে, যেখানে আমাদের গান বাজনা হবে বা সেই ভক্তের বাড়িটা দেখাতে পারবো সেখানে। পরিচয় করে দিয়ে, যে সাদা জামা পরা এটা হচ্ছে আমাদের দল মালিক, এবং আমার বাদিকে যে ব্যাগ নিয়ে বসে আছে ইনি খুলি এবং করতালি, যখন যেখানে যে কাজে লাগায়। তবে হিসেব কি, যে খোল বাজাবে খোলই বাজাবে, যে করতাল বাজাবে সে করতালই বাজাবে। কিন্তু এই যে ভদ্রলোক, একে যখন যেখানে কাজে লাগানো তখন সেখানেই কাজে লাগায়। তবে সত্যিকারের কথা বলতে কি, এই কল্যাণী জায়গাটা আমার খুব ভালো লাগে। আমরা এখন কল্যাণী এতে যাচ্ছি গানে, বেদী ভবন। যেতে যেতে দুদিকে তাকিয়ে দেখি বেশ সুন্দর জলাশয় রয়েছে। দেখুন, মনে হয় যে এখানে একটু দাঁড়িয়ে যাই, এখানে দাঁড়িয়ে একটু প্রকৃতির শান্ত হাওয়া সেগুলো একটু গায়ে মাখিয়ে নিই, এবং চতুর্দিকে তাকিয়ে যেসব দৃশ্য দেখতে পাচ্ছি, মানে যে কোনো জায়গাতেই থেমে যেতে ইচ্ছে করে। আর একটা ব্যাপার হচ্ছে, আমার একটু ফাঁকা জায়গাটা বেশি ভালো লাগে। ফাঁকা জায়গায় ভাবা যায় সুন্দর কিছু। আর জমজমাটে জায়গায় কেমন যেন লোকজনের কোলাহলের মধ্যে কেমন যেন একটা গ্যাদারিং গ্যাদারিং ভাব লাগে, মানে ভালো লাগে না আর কি। ওটা বুঝিয়ে বলা যাবে না। আশা করি আমার কথার ধরনে বুঝতে পারছেন যে সেটা কেমন পরিবেশ হয়, গ্যাদারিং জায়গাটা, লোকজন বেশি যেখানে। এখানটায় দেখুন দুখানা টোটো পাশাপাশি যাচ্ছে, এবং যেতে যেতে রাস্তার দৃশ্যগুলো দেখছে, যে পাখিগুলো যে খাচ্ছে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। কিন্তু টোটোওয়ালাকে তো বলা যাবে না যে দাঁড়াও একটু এদেরকে দেখি এরা কীভাবে খায়, কীভাবে ঘোরে।
যাই হোক, আমরা চলে এসেছি সেই প্রোগ্রাম বাড়িতে। এসে সরাসরি ছাদে উঠে পড়লাম ব্যাগ খোল নিচে রেখে। এসে দেখলাম এই ছাদে এই যে দেখুন কাচের ঘেরা একটা ছাদটাকে ঘিরে দিয়েছে কাচ দিয়ে। তো বুঝতে পারলাম যে এই বাড়ি যথেষ্ট পয়সাওয়ালা, যে কারণে ছাদেও কাচ দিয়ে ঘিরে দিয়েছে। এবং গেটটা একটু দেখলাম জুম করে দেখাচ্ছে, এটা কিন্তু অনেক দূর থেকে, আমাদের যে বাড়ি সেই বাড়ির ছাদের থেকে আমি দেখছি, ছাদে পর্যবেক্ষণ করছি। ভালো লাগছে। এই দেখুন বাজি রোদে শুকোতে দিয়েছে। এইসব দেখেও ছোটোবেলার কিছু কিছু কথা মনে পড়ে যায়, আমরাও রোদে বাজি শুকোতে দিতাম ফোটানোর আগে। এবং এইসব ভাবতে ভাবতেই চতুর্দিকের ছবিগুলো তুলছি এবং দেখছি, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ভালো লাগছে। এটা বাড়ির প্রথমে পরিবেশটাকে মানে আমি দেখছি যে পরিবেশটা কেমন। তো দেখা যাচ্ছে কারো কারো বাড়িতে কাজ হয়ে গেছে, কারো কারো বাড়িতে কাজ হচ্ছে, কারো কারো বাড়িতে ওই যখন মশলা বালি সিমেন্ট ছাদে উঠিয়ে রেখেছে, তারা কাজ করবে। বেশ দেখে এক রকমের অনেক কিছু ভাবলাম এবং ভালোও লাগলো। যাই হোক, এবার নিচের দিকটা দেখছি আমাদের কেমন কি থাকতে দিচ্ছে, কোন কোন জায়গায়। চলে এলাম আমাদের থাকার জায়গায়, যেখানটা আমাদের থাকতে দেবে। যে বাড়িতে দিয়েছে এই বাড়িতেও ইনি মিলিটারি চাকরি করে, তবে সত্যি এই যে মহিলা ঝাড় দিচ্ছে, এনার ব্যবহার বা এই বাড়ির যে মালিক যিনি চাকরি করেন, উনি একজন চাকরে ফৌজি আর কি। তা যথেষ্ট দেখলাম যে ভক্তি এবং মানুষকে কিভাবে যে সেবা যত্ন করবে বা আপ্যায়ন করবে সেটা তারা জানে। যেন মিলিটারি চাকরির সাথে সাথে সেই ট্রেনিংটাও দিয়ে নিয়েছে যে মানুষকে কিভাবে সেবা করতে হয়। এদের সেবায় আমরা অনেক খুশি হয়েছি যে ব্যবহারে। আমরা এখন দোতলাতে আছি, ঘরটা তিনতলাতেও একটা ঘর হয়েছে, তিনতলায় এটা আছে রাসের দল। এই দলটা হচ্ছে রাসের দল। তা ছাদে একটু পর্যবেক্ষণ করে নিই, ছাদটাকেও দেখলাম সত্যি ফুলের গাছ টাছ দিয়ে এমনভাবে ঘিরেছে ছাদটা, খুব ভালো লাগছে দেখে। এবং এখানেও একটু চতুর্দিকের ছবি আমি নিয়ে নিয়েছি, সেটাও এর মধ্যে আছে। এই যে লম্বা করে ছাদ, এদিকে বাথরুম, এটা হচ্ছে বাথরুম। দেখুন বাথরুমটা অসাধারণ একটা বাথরুম, ভালো লাগছে। অসাধারণ কথার মানে হচ্ছে কীর্তনীয়রা বেশিরভাগ পায়খানা বাথরুম জল টল ঠিকঠাক না দেওয়াতে কমিটির লোকেরা বেশিরভাগ ভালো পায়খানা বাথরুম বা বেশি ভালো ঘর দেয় না, কারণ ঘরে বিড়ি খেয়ে পান ফান খেয়ে যেরকম নোংরা করে ফেলে, এই জন্য দেয় না। সেই জন্য কীর্তনীয়দের ক্ষেত্রে এমন ঘর বা এমন পায়খানা বাথরুম অসাধারণই বর্তমানে। তবে কোনো এক সময় সেই 10 বছর আগে যখন গান বাজনা করেছি তখন কিন্তু এমন পায়খানা বাথরুম বা এমন ঘর আমরা পেতাম। এখন আর সব জায়গায় মেলে না, ওই কারণেই। সত্যি কথা বলতে তো আর বাধা নেই, 10 জায়গার 10 জন। ওই যে বললাম, যে যেমন চলার সে তেমন চলে, যে যে দিক দিয়ে চলার সে সেই দিক দিয়ে চলে। সবাই এখন স্বার্থপর পর্যায়ে পড়ে গেছে, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এখন আর রাখে না, আর এখন আর এত ভালো ঘর পাওয়াও যায় না। যাই হোক, আমি ছাদে আবার এসেছি, ওখানে টিফিন করলাম, দেখলেন টিফিন করে ছাদে আবার এসেছি। এসে ভালো করে একটু পর্যবেক্ষণ করে আবার দেখছি এই ছাদ দিয়ে, মানে ওইটা ছিল অন্য ছাদ আর এইটা কিন্তু অন্য ছাদ। গানটা শুনতে পাচ্ছেন যে ওখানে কত জোরে হচ্ছিলো, এখন আসতে, তার মানে আমি দূরে সরে এসেছি, এই জন্য গানটা আসতে হচ্ছে। এই ছাদ থেকে আমি দেখাতে পারবো যে সেই গানটা কোথায় হচ্ছে। এই ছাদ দিয়েই দেখানো যাবে। ওই যে সাদা বিল্ডিংটা, সাদা বিল্ডিংয়ের পাশেই দেখুন দূরে দূরে ওখানটা আছে। আমি সামনে একটু এগিয়ে আপনাদের দেখাচ্ছি। ওই দেখুন একটা তাঁবুর ঘেরা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, ওই যে তাঁবু ঘেরা প্যান্ডেলটা ওইটাই ছাদের উপরে। এই যে জুম করে দেখাচ্ছি, দেখুন ওই ফাঁকা দিয়ে দেখুন দলগুলো দেখা যাচ্ছে, মানে ওখান থেকে আমরা অন্য ছাদে চলে এসেছি। আর হ্যাঁ, এই দেখুন এই যে জায়গাটা। তবে এই একটা ঝান্ডা এই বাড়িতে দেখুন, একটা ঝান্ডা উঠছে, এটা বেশ ভালো লাগছে। মনে হচ্ছে বাড়িটা মন্দির মন্দির টাইপের, বাড়িওয়ালার ভক্তি আছে বটে। আমি দিনের বেলার যে আসরে লোক ছিল সে আসরে গান বাজনা শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। এখন আমি নৈহাটিতে। তার কারণ হচ্ছে যে আসরে লোক না থাকে সেই ফাঁকা আসরে আমি না উঠলেও চলে। ওই জন্য দল মালিক আমাকে বলেছে তুমি যদি চলে যাও তো চলেও যেতে পারো, থাকলে থাকতেও পারো, কারণ আমি অফ টাইমের আসরগুলোতে থাকি না, সেই জন্যই সে আমাকে এই কথা বলেছে। আর আমিও দেখলাম এই তো সুযোগ, তাহলে আমি এখন চলেই যাই, এখানে শুধু শুধু থেকে রাত জেগে আর লাভ নেই। প্ল্যাটফর্মে এসে এত ভিড় দেখে মাথা খারাপ হয়ে যায় আর কি। আমি ভাবছি খোল ব্যাগ নিয়ে কী করে উঠবো, কারণ এই দিনটি ছিল একটা অনুষ্ঠানের দিন, সেই জন্য এত ভিড়। এখন তো আমার পুরো ভয়ে লেগে যাচ্ছে যে এত ভিড়ের মধ্যে আমি খোল ব্যাগ নিয়ে উঠতে পারবো তো। এখন ভাবছি যে আমি ওই গানের থেকে ওই রাত জাগার ভয়তে পালিয়ে এলাম, যে এসে ভুল করলাম না তো, দেখা গেলো এখন বাড়ি যাওয়াটাই কষ্ট হয়ে যাবে।
যাই হোক, দেখা যাক কী হয়। এখন দেখি নৈহাটি ব্যান্ডেল লোকালটা না, এই গাড়িটা আমার ফাঁকা আছে। তবে একটা জিনিস কি, এই অনুষ্ঠানের মধ্যে এখানে পুলিশ প্রোটেকশন কিন্তু অনেক ভালো দিয়েছে প্ল্যাটফর্মে, যাতে কোনো রকমের ঝামেলা না হয়। দেখুন আমার খোল ব্যাগ, আমি চলে এসেছি, গাড়িটা ফাঁকাই আছে। এটা দেখে বেশ ভালো লাগছে যে আমি ফাঁকায় ফাঁকায় যেতে পারবো। তবে সত্যি কথা বলতে কি, ওই যে বললাম ঠেকা আসি, মানে যেখানে লোকজন হওয়ার সম্ভাবনা থাকে বা আসরটা একটু ভালো করতে হবে, সেখানে অনেক সময় দাদা আমাকে জোর করে নিয়ে চলে যায়। তখন আমি আমার ব্যবসা বাণিজ্য ছেড়ে ওকে একটু সাপোর্ট দিতে যাই। মানে গান বাজনাটা আমার এই টাইপের হয়। আমি আসলে পেশাভাবে এখন আর গান বাজনা করি না, কারণ ওই যে মনের খোরাকি মেটে না, তাই। যাই হোক, এখন আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে এসছে, ছেড়ে দিল আমাদের গাড়ি। তবে এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার এই জীবনের কথা বা আমার মনের কথা আপনারা শুনলেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এই ধৈর্য ধরে শুনলেন, কারণ এ কথায় জানি না আপনাদের কোনো উপকারও হয়েছে কিনা বা আনন্দ পেয়েছেন কিনা, তবু আপনারা ধৈর্য ধরে দেখলেন বা শুনলেন, এজন্য অনেক ধন্যবাদ। আর যেতে যেতে এই দেখুন দেওয়ালির এই যে লাইটিংগুলো, এইটা হচ্ছে গিয়ে গরিফা স্টেশনের ওখান দিয়ে, মানে এত সুন্দরভাবে ওরা লাইটিং করেছে যে এখানটায় চোখ ধাঁধিয়ে যায়। আমার মনে হয় এখানটা একটু দাঁড়িয়ে আমি দেখে যাই যে ওরা কীরকম কী করেছে। টাইম নেই, তাই দাঁড়ানোর উপায় নেই। এখন ট্রেনের মধ্য থেকে ফাঁক দিয়ে যেটুকু পারি আমি তুলে ধরছি। মনে করুন 1/5 তুলে ধরতে পারছি। এই যে গাছগুলো রয়েছে না, গাছের ফাঁকা দিয়ে এগুলো তুলে ধরা যায় না। তবুও আমি চেষ্টা করছি যেভাবে হোক মোবাইলটা আবার খুলে পড়ে না যায়। অনেক সময় দেখা যায় রেলে চলতে চলতে মোবাইল দিয়ে ভিডিও করলে অনেক সময় সেই মোবাইল হাত থেকে ছিটকে পড়ে যায় বা কেউ কেড়ে নেয়, সেগুলোও ভাবি। ওই জন্য খুব সাবধানের সহিত আস্তে আস্তে করে ভিডিও করছে, যাতে আপনারা দেখতে পারেন। এবং টানা পুরো 10 কিলোমিটারের মধ্যে দুটো যে স্টেশন গরিফা এবং হুগলি, টোটাল স্টেশনগুলোই দুই সাইডে দেখা যাবে লাইট দিয়ে এমনভাবে সাজিয়েছে, দেওয়ালির মেলা যেন এখানেই হয়। সত্যি খুব সুন্দর লাগছে। আর যদি প্ল্যাটফর্মে লেবে সরাসরি দেখা যেত তাহলে মনে হয় আরও বেশি আনন্দ পাওয়া যেত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন বা জানাবেন আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান। আমি চলতে চলতে হয়তো তুলে দেখাবো, অত স্মার্ট তো আর নই ভিডিও বানানোর জন্য। এই যেটুকু পারি সেইটুকুই তুলে ছেড়ে দেই, তাতে হয়তো আপনাদের অনেকের সময়ও নষ্ট হয়, অথচ দেখে বেশি একটা মজা পান না, এরকমও হতে পারে। সেজন্য আমি আপনাদের কাছে নত স্বীকার করছি যে সবাই তো সব পারে না। আমি চেষ্টা করছি যে ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো, সেটা আমি চেষ্টা করছি। হয়তো আজকে হচ্ছে না, আগামীকালকের হতেও পারে বা কোনো একদিন ভালো হবেও, করতে করতে হয়তো হবে। অপেক্ষায় থাকুন, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা আমি করব। ওটা কিন্তু আকাশে ফানুস উঠছে। এবার ফানুসের সংখ্যা বেশি দেখা যায় না, তবে আকাশে কয়েকটা ফানুস দেখতে পেয়েছি এইখানটাতে, আমাদের ওখানে এখন আমি দেখতে পাইনি। নেমে গেলাম কালনা স্টেশনে। সত্যি আমার ট্রেনটা এই যে বেরিয়ে গেল বাদিক দিয়ে, ডান দিকে একটা কোচিং, মানে একটা ওদিকে গেল, একটা আমি যেদিক দিয়ে এসেছি সেদিকে যাচ্ছে ব্যান্ডেলের দিকে। এটাকে কোচিং বলা হয়। এই ক্রস করার সময় বেশ আগে কিন্তু ভালো লাগতো, দুটো গাড়ি ক্রস হতো, ভালো লাগতো, এখনও ভালো লাগছে। তবে একটা জিনিস আমি অনুভব করছি, এতক্ষণ যে আমি গাড়িতে ছিলাম বা নৈহাটি ব্যান্ডেল এইসব জায়গায় বসে, যে মাথার মধ্যে কেমন যেন অচেনা অচেনা একটা জায়গা ছিল। আর কালনাতে নামার সঙ্গে সঙ্গেই যেন আমার দমটা ফিরে পেলাম, মানে বুকটা যেন ভরে গেল যে আমার ঘরের দরজায় আমি নেমে গেছি। মানে এখন যেন আর কোনো টেনশনই রইল না মাথার মধ্যে। এতক্ষণ যেন কেমন হালকা একটা টেনশন ছিল। একটা অনুভব করবেন যে আপনাদের যে কোনো জায়গায় যান না কেন, যখনই বাড়ি থেকে রওনা দেবেন, যে জায়গাতে যাবেন সেই স্টেশনে নামার সঙ্গে সঙ্গে মনে একটা আনন্দ অনুভব হয়, সেটাই আমি এখন করছি।